এটা বাংলাদেশের জ্বালানি ইস্যু, বিশেষত গ্যাস, বিশেষত কক্সবাজার মহেশখালীতে যে বাইরে দেখতে গ্যাস নিয়ে এসে, যেটাকে আমরা বলি ফ্লোটিং টার্মিনাল, যেখানে গ্যাসটা নামাইতে হবে, নামানোর পরে প্রেশার ছেড়ে দিয়া ওটা লিকুইড তরল হিসেবে আসছে, ওটাকে আবার গ্যাসে রূপান্তরিত করে পাইপে ছেড়ে দিতে হবে। এই যে বন্দোবস্তটা, যেটাকে আমরা বলি গ্যাস টার্মিনাল বলছি অনেকে, সেই গ্যাস টার্মিনালে আরো 4টা জাহাজের করে ট্যাঙ্কারে করে গ্যাস আসার কথা ছিল 5টা, 4টাই তাদের টাইম শিডিউল ফেল করছে, আসে নাই। তো সেটা নিয়ে তো গত কয়েকদিন ধরেই কথা বলছি। আবার নতুন কি? নতুনটা হলো সম্ভবত আজকে অথবা গত রাত্রে আমাদের খলিলুর রহমান কোথায় গেছে? কুয়েতে, সরি কাতারে। এর সঙ্গে গ্যাসের সম্পর্ক কি? সম্পর্কটা হলো কাতারের সাথে আমাদের নিয়মিত গ্যাস কেনার চুক্তি আছে, খুব সম্ভবত এটা তো মানে আরো অন্তত বোধহয় 10 বছর, না হলো 8-10 বছরের এখনো চুক্তিটা আছে। কিন্তু আমরা সেখান থেকে না নিয়ে এই খলিলি আমেরিকা থেকে গ্যাস আনার ব্যবস্থা করছে, এটা ফেলা রেখে। কিন্তু সো এই কাতার যাওয়ার সাথে কি, খলিলুরের কাতার যাওয়ার সাথে কি গ্যাসের সম্পর্ক আছে? আমার সন্দেহ এর সঙ্গে গুরুতর সম্পর্ক আছে। তারেক এখন হাহাকার করছে যে এই যে গ্যাসটা শেষ হলো, এই গ্যাসটা যদি আবার পরের ট্যাঙ্কার যদি না আসে, এমনিতেই ট্যাঙ্কার আনলোড নিয়ে পিটারাস সমস্ত ক্যারিকেচার করতেছে, আমাদেরকে বেধড়ক বিপদে ফেলার চেষ্টা করছে। এই বিপদটা এমনই, একটা পেট্রোল পাম্প গুলাতে যে লাইন ধরে সিএনজি নেওয়ার জন্য গাড়িগুলা দাঁড়ায় আছে, এই দৃশ্য মোটেও তারেক সরকারের জন্য একেবারে এক বিন্দু ভালো না। খেয়াল করেন, এটা একেবারে রুট লেভেলের, গরিব মানুষের আয় ইনকাম বন্ধ হয়ে গেছে। সিএনজি চালকরা ওখানে কি বলতেছে একটু দেখেন। সেই সাথে ডাইরেক্ট বাসা রান্নাঘরে, সেটা গরিব মানুষের বাসা রান্নাঘরে হোক আর বড় লোকের হোক, সবার রান্নাঘরে গ্যাস নাই। এই জিনিসটা এখনকার বাংলাদেশ, আমার হিসাবে এখনকার বাংলাদেশে যদি একটা, আমাদের এখানে এই সিস্টেম নাই, যদি জনমত যাচাই করা হতো, তারেকের জনসমর্থন 10% হইতো, সিম্পলি এই গ্যাসের কারণে। এটা এমনই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যতটা গুরুত্বপূর্ণ ততটাই বেপরোয়া তারেক। না, এটা এমন কিছু না। দেখেন আজকে সে কি করে বাড়িতেছে, লাল বাস, পিঙ্ক কালারের বাস ছাড়লো কিনা। কিসের মধ্যে কি করতেছেন আপনি? এটা আপনার কাছে প্রায়োরিটি কোনটা? গ্যাসের সরবরাহ ঠিক আছে কিনা, ওটা কি প্রায়োরিটি না? মানে পিঙ্ক বাস করতেছেন, এগুলা দিয়ে আপনার ইমেজ বাড়বে? আপনার ইমেজ খায় ফেলাইতেছে। পিঙ্ক বাস দিয়ে যদি 10টা মহিলার সমর্থন পান আপনি, তো 1000টা মানুষের বাসায় গ্যাসের অভাবে রান্না হয় নাই, তার বদদুয়া তো আছেই। ফিজিক্যাল সে খাওয়া পায় নাই, এই বদদুয়া তো বটেই আপনার থেকে ছেড়ে চলে গেছে। আপনার দলের লোক হলো, দলের পক্ষে ভোট দিলেও দেখেন গেছে চলে গেছে আপনার ছেড়ে। আপনি এখনো সিরিয়াসলি নিচ্ছেন না জিনিসটাকে। ওকে, তাহলে কি সেই জন্য আপনি কাতারে পাঠিয়েছেন খলিলুরকে? তাহলে আপনি একদিন যে কাতারের সাথে আমাদের স্থায়ী চুক্তি ছিল, প্রথম চুক্তি ছিল সেখান থেকে গ্যাস আনার, এটা তো হাসিনার আমল থেকে আনছি আমরা। আপনি সেই ব্যাপারে সিরিয়াস হলেন না কেন? কেন খলিলদেরকে আপনি যা খুশি তাই করার, আমেরিকান দালালি করার সুযোগ করে দিচ্ছেন? আপনি জানেন না এটার ভিতরে কি ঢুকতে হবে, কি পজিশন নিতে হবে? না জানলে আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না তো। আসলে আপনি যদি বলেন ভাই আমি নতুন আসছি, একদিন তো ঠিক বুঝি নাই, এর সোজা উত্তর হবে তাহলে খোদা হাফেজ, বাসায় যান। এইটা দেখার শোনার বাংলাদেশের মানুষের এক বিন্দুর সময় নেই যে আপনি নতুন, আপনি বুঝতেন না, কেউ শুনবে না, আপনার নিজের সন্তানও শুনবে না। যখন সে দেখবে বাসায় রান্না হয় না, রান্না হয় না কেন? গ্যাস নাই। ও কি আপনার বাবা মানবে? এই গ্যাস ইস্যুটা এত সিরিয়াস। এনিওয়ে, আরেকটা কথা বলে দিই, কাতারে গেছে, কাতারটা কি এটাও একটু বলে দিই, খুব ইম্পর্টেন্ট। কাতার হচ্ছে এশিয়ায়, হোল আমেরিকা তার পাওয়ারটাকে, বা ধরেন ওয়াশিংটন ডিসি হলো তার পাওয়ার সেন্টার, রাজধানী, সরকার, হোয়াইট হাউস সব ওখানে। ওয়াশিংটনের এক চিলতে ওয়াশিংটন যদি তুলে এনে বসাই দেন, সেই জায়গাটার নাম হলো কাতার। কি করলে? হ্যাঁ তাই, কাতারে আমেরিকার হোল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। আফগানিস্তানের শেষের দিকে যতগুলো বোমা মারছে, তা আর পাকিস্তান থেকে গিয়ে মারা নাই, সব মারছে কাতার থেকে উড়ে গিয়ে। কারণ ওখানে
ঘাঁটিটা এত বড় এবং এত শক্তিশালী। আচ্ছা, এ তো গেল ঘাঁটির কথা, তার সাথে আবার গ্যাসের কি সম্পর্ক? আমাদের সম্পর্কটা এই কাতারের মধ্যে যে এমবি, কাতার খুব ছোট্ট জায়গা, জনসংখ্যা মাত্র 23 লাখ। তাহলে বুঝতে পারেন কত ছোট দেশ হবে। এই 23 লাখ লোকের কাতারে যদি এটা হয় আমেরিকান সেই বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটি ওর হোয়াট এভার, এটা চারিদিকে প্রাচীর দেওয়া। এর মেন গেট যে একটা দুইটা আছে, ওই গেট দিয়ে কেউ ওকে ঢুকে গেলে ভিতরে গিয়ে কার কার সাথে কথা বলছে তা ট্রেসলেস। কোন সাংবাদিক ভিতরে কি হচ্ছে বলতে পারবে না। ভিতরে গিয়ে ওখানে যে পররাষ্ট্র বিভাগের যে অফিসটা আছে, লিয়াজ অফিসটা, তা সেখানে গিয়ে কথা বলছে কিনা, পেন্টাগনের যে অফিসটা আছে সেখানে গিয়ে কথা বলেছে কিনা, অথবা পেন্টাগনের অফিসে সিএ থেকে একটা লোক আসছে তার সাথে কথা বলতে গেছে কিনা, কিচ্ছু বলতে পারবে না বাইরের দিক থেকে। কাতার হলো এমন সেফ একটা জায়গা। ফলে খলিলুর রহমান ওখানে গিয়ে কার সাথে কথা বলবে? আপনি তারেক কেন, পৃথিবীর তাবৎ গোয়েন্দা সংস্থারও খুঁজে বের করে বলার অসম্ভব প্রায়, যদি না আগে থাকতে কোনো হিন্টস থাকে, অন্য সোর্স থেকে পাওয়া হিন্টস। কাতার হলো সেরকম একটা জায়গায়। তারেক রহমান কাতারের যদি গ্যাসের জন্য খলিলুর রহমানকে পাঠায় থাকেন, তাহলে সে নিজের কপালে নিজে ক্ষতি করছে। আমি যে দেখতেছি দিনকে দিনে তারেকের সবচেয়ে বড় প্রবলেম হলো বিশ্বস্ত লোক নেই। এক, বিশ্বস্ততার চেয়ে বড় কথা, দক্ষ লোকটা নেই যার উপর সে ভরসা করতে পারে যে সে তার কাজটা করে দিবে। রাষ্ট্র চালানোটা এত সহজ কাজ না। রাষ্ট্র চালাতে গেলে যেসব বিষয়ে দক্ষ হতে হয়, সেরকম একটা লোক জোগাড় করে পাওয়া অলমোস্ট নাই বললে চলে তারেকের। এই হচ্ছে তারেকের সবচেয়ে পথ। তারেক যদি পড়ে যায় কখনো গভর্নমেন্টটা, তার পিছনে সবচেয়ে বড় কারণ হবে এটা। তাহলে এই অবস্থায় সে কাতারে পাঠায় দিছে খলিলুর রহমানকে, তার উপর বিশ্বাস আছে সে ওখানে গিয়ে যে এই যে আমেরিকান ঘাটের ভিতরে ঢুকবে না, ঢুকে কার লোকে কি আলাপ করবে, আপনি যা বলতে বলছেন তার উল্টা আলাপ করবে কিনা, আরো বেশি করে আমেরিকান গ্যাস পাঠানোর ব্যবস্থা করবে কিনা আপনি জানেন? এবার নিশ্চিত কিছুটা চোখ খুলতেছে আপনাদের দর্শক শ্রোতাদের, কিসের মধ্যে কি আছে। তাহলে তারেক কোথায় বসে আছে, কাদের সাথে বসে আছে, কারা তার লোক? তারেক এই জায়গা থেকে বাংলাদেশ যে গর্তে পড়ে গেছে, জ্বালানির গর্তে, এখান থেকে বেরোবে কি করে, কাদের হাত ধরে বেরোবে? নিজে তো করতে পারবে না। অ্যাকচুয়ালি সময় হয়ে গেছে খলিলুর রহমানের হাত ছেড়ে দেওয়ার। এটা অনেকবার বলছি আমি, চেয়ে হোক না চেয়ে হোক ইউনূসের ইস্যুটা বাদ গেছে। এইটা আর এখন তারেকের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো আলাপ করার সুযোগ নাই, বাস্তবতা নাই। এই মাসটা হলো আগস্ট মাস। আগস্ট, তারেকের উচিত হবে এই আগস্টের মধ্যেই খলিলুর রহমান হাত ছেড়ে দেওয়া। এমনিতেই সেপ্টেম্বর থেকে জেনারেল অ্যাসেম্বলির মিটিং হবে। জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল বলি নাই, জেনারেল অ্যাসেম্বলি মিটিং এর সভাপতি করবে খলিল। ওনাকে আগস্ট শেষ হওয়ার আগেই তো বিদায় করে দেন, ছুটি দিয়ে দেন, ছুটি বাজে হোয়াট এভার ইট ইজ, যার সোজা অর্থ হবে এর সঙ্গে আপনার সম্পর্ক শেষ করেন। যা কিছু প্রবলেম নিজে হাতে খোঁড়া হাতে ফ্রম জিরো শুরু করেন, কোনো অসুবিধা নেই। কেউ সবকিছু শিখে আসে না, আর এত সব দক্ষ হয়ে সব শিখে আইছে, সবাই এত কিন্তু মনে করেন না, এত সহজ না দুনিয়াকে বুঝতে পারা। বাংলাদেশের রাষ্ট্র স্বার্থ বুঝতে পারাটা বিরাট বিদ্যান লোকেরাও জানে না, পারে না, ইউনিভার্সিটির মাস্টারও পারে না। সে আছে তার ধান্দায়, সে কি করে খলিলের সেক্রেটারি হবে। এই হলো বাংলাদেশ। কাজে এটা ধরে নিয়েন না যে ওরা সব ভালো জানে, আপনিও ভালো জানতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম জিরো, আপনি না জানা একটা দেশে গেলে যেমন করেন, যা যেভাবে করে কোথায় কি পাওয়া যায় খোঁজ করে নিয়ে নেন, বের করে নেন, সেভাবে করেন। এটা বেটার, এটা আপনাকে বেটার কনফিডেন্স দিবে যে ইয়েস আমি জানি এটা কি। আপনাকে এ নিয়ে আমি অনেক পরামর্শ দিয়েছি, এগুলো একটু স্মরণ করেন, কিন্তু দোয়ায় লাগে। আর এদের উপর ডিপেন্ড করেন না। যত দ্রুত এদের হাত ছেড়ে দিবেন, ততই আপনার বাঁচার সম্ভাবনা, সরকার টিকার সম্ভাবনা। এটাকে যত দেরি করবেন ততই আপনার পতন, উবে যাবেন একবারে। ফুসকারে গুলে ফুৎকারে উড়ায় দেয় বলে না, ফুৎকারে উড়াইয়া দি শিমুলের তুলা, এরকম হয়ে যাবেন আপনি। কাজে বলছিলাম কাতার নিয়ে, দেখেন কিন্তু ঘটনার ভিতরে কত কিছু আছে। কে বুদ্ধি দিচ্ছিল আপনাকে কাতারের সাথে আমাদের গ্যাস আনার যে চুক্তি আছে সেটা পাশে ফালায় রেখে আমেরিকা থেকে গ্যাস আনতে গেছেন? এখন আপনি কি পরিমাণে আমেরিকা ডিপেন্ডেন্ট হয়ে গেছেন বুঝেন? এবার আপনি নিজে কোনো কিছু ডেভেলপ করেন নাই, এইবার আপনার নাকে দড়ি দিয়ে ওরা ঘুরাইবে আর আপনি ঘুরবেন। এইভাবে বাংলাদেশ চালাইতে পারবেন আপনি? দেখেন, যা ভালো বুঝেন, আমরা কেউ কি কারো চেয়ে কম বুঝি। থ্যাংক ইউ।